সুপ্রিয় দর্শক, গ্রামের কাগজের এই জনপদে অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সেমারি। আমরা বিভিন্ন জনপদে মানুষের সঙ্গে কথা বলি, তাদের এলাকার কি সমস্যা, কোন জায়গায় উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, কি করলে আরো সেই জনপদকে আরো সমৃদ্ধ করা যায়, উন্নয়নের অগ্রযাত্রায় তাদেরকে যুক্ত করা যায়। জনপদের মানুষের মুখ থেকে সেই কথাগুলো আমরা তুলে আনার চেষ্টা করছি। আজকে আমরা উপস্থিত হয়েছি যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নে। আমরা এখন আছি মুক্তেশ্বরী নদীর পাড়ে, যেখানে আমাদের সাথে যুক্ত হয়েছেন এই ইউনিয়নের বিভিন্ন সেক্টরে কাজ করা কিছু গুণী মানুষ, যারা আসলে সমাজকে নিয়ে ভাবেন এবং এই আরবপুর ইউনিয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের অসামান্য অবদান আছে। এবং তারা তাদের কথা বলবেন, কোথায় সমস্যা আছে, কোন কোন জায়গা বাধাগুলো অতিক্রম করলে আরবপুর ইউনিয়ন জাতীয় পর্যায়ে আরো ভালো অবস্থানে যাবে, সেই বিষয় নিয়ে আমরা তাদের সাথে কথা বলবো। আমাদের মাঝে উপস্থিত আছেন কবি ডাক্তার মুকাররম হোসেন। আমরা সরাসরি চাচার কাছে চলে যাব। চাচা, আমরা আপনার কাছে জানতে চাইবো যে আপনার দৃষ্টি থেকে আরবপুর ইউনিয়নের প্রধান সমস্যা বা অন্যতম সমস্যা কি মনে করেন আপনি? আমাদের আরবপুরের সমস্যা হচ্ছে মুক্তেশ্বরী নদী এখন ভরাট, কচুরিপানায় ভরে রয়েছে। বিভিন্ন জায়গায় পাঠা দেওয়ার কারণে এগুলো আটকে আছে, যার জন্যে মুক্তেশ্বরী নদী নাব্যতা হারাচ্ছে এবং মাছ যে উৎপাদন হয় এটাও মাছ গ্রহণ করতে পারছে না। এই হচ্ছে বড় সমস্যা। মানে সামনে অনেক অনেক পাঠা দেওয়া রয়েছে। আমরা চাই এই পাঠা সরানোর পরে এই কচুরিপানা সরে যাক। এছাড়া আমাদের গ্রামের ভিতরে যে রাস্তা আছে, ফকিরপাড়া মোড়ের থেকে বালিভেকুটা পর্যন্ত হেরিংবন রাস্তা, এটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এখানে বালির ট্রাক এবং মাটির ট্রাক চলাচল করে, সাধারণ মানুষ চলাচল করতে পারে না। সবসময় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা লেগেই আছে। আমরা এর সমাধান চাই। মানে যে মাটির ট্রাকের কথা বললেন, এটা কি কোনো ব্যক্তি ইয়েতে নাকি কোনো ব্যবসায়িক ক্ষেত্রে? ব্যবসায়িক ক্ষেত্রে মাটির ব্যবসায়িক ক্ষেত্রে চালায় এটা। বিভিন্ন সময় ভূমি মাটি এবং বালি ট্রাক এটা ব্যবসায়ী করে আর কি, যার কারণে রাস্তা ভেঙে একে পুরো নষ্ট হয়ে গেছে। সাইকেল এবং মোটরসাইকেল চালানো খুব কঠিন অবস্থা। মানে এই ক্ষেত্রে সমস্যার সমাধানের জন্য আপনার পরামর্শ কি করলে এটা মানে রোধ করা যায়? এটা রোধ করে সরকারিভাবে আমাদের পিচ করে দেওয়া উচিত। পিচটা এখন তো পিচ প্রতিটা রাস্তায় পিচ হয়ে গেছে, হেরিংবন তো এখন নেই। টুকটাক যা আছে আমাদের গ্রামের ভিতরে এইটা এখন পুরো ভেঙে নষ্ট। আমরা চাই এটা পিচ হয়ে যায়। আপনার কাছে আমরা জানতে চাই, এটা কি শুধু একটা রাস্তা সংস্কার করলে কি আরবপুর ইউনিয়নের টোটাল রাস্তা সংস্কার হয়ে যাবে, না এরকম আরো আছে, আরো অনেক আছে? সেগুলো তো আমরা পরে খোঁজ খবরে জানবো। কিন্তু আমাদের ফকিরপাড়া মোড়ের থেকে বেলিভেকুটা পর্যন্ত এটা পুরোটা নষ্ট হয়েছে। আর হচ্ছে মালঞ্চি পথে গেলে একটা রাস্তা আছে, এটাও সংস্কার করা দরকার। এগুলো এয়ারপোর্টের সঙ্গে সংযুক্ত। এগুলো আমরা আসুন পরিবর্তন এবং পিচ চাই, এই আবেদন রাখা। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আমাদের পরবর্তী যিনি আছেন আমাদের তিমির ঘোষ দাদার কাছে আমরা জানতে চাই যে তার দৃষ্টিতে আরবপুর ইউনিয়নের অন্যতম মানে প্রধান সমস্যা কি মনে করেন? ধন্যবাদ গ্রামের কাগজকে। আমি আরবপুরি ইউনিয়নের সন্তান। এই আরবপুরি ইউনিয়নে মাদক নির্মূল আর মাদক মুক্ত করার জন্য আমরা সবাই মিলে একত্রিতভাবে অনেক চেষ্টা করেছি, তাও মাদক মুক্ত হয়নি। আমি পাশাপাশি বলতে চাই, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের পাশে হচ্ছে আপনার বর্ডার, আমরা হচ্ছে আরবপুর ইউনিয়ন যশোর শহরের পাশে অবস্থিত। আমাদের এই পাশে ইন্ডিয়ান বর্ডার থাকে, তো এই বর্ডারের থেকে মাদক এসে শহর মুখে যাওয়ার জন্য আমাদের এই রুটটা ব্যবহার করা হয়, যাতে এই মাদক রুট ব্যবহার না করতে পারে, মাদক মুক্ত ইউনিয়ন করতে পারি, তার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা অভিভাবক এবং যারা বাচ্চা ইয়ং জেনারেশন এই মাদক নিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, তার ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, এটা পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। আমি অভিভাবকদের প্রতি বলবো যে আরবপুর ইউনিয়ন এটা মাদক মুক্ত ইউনিয়ন গড়ার জন্য আপনারা অভিভাবক হিসেবে বাচ্চাটা সন্ধ্যার সময় কোথায় যাচ্ছে, রাত পর্যন্ত ফিরে আসছে না, কি জন্য, কি কারণে আপনারা দেখবেন। আমি বলি মাদের কথা, যে অভিভাবক যা মা, তাদেরও দায়িত্ব আছে। একটা মা দেখেন যে আমি একটু মজা করেই বলি কথাটা, যে একটা মুরগি হারাই গেছে, তারে হেরিকেন জ্বালায় লাইট নিয়ে মুরগিটা 9টা পর্যন্ত খোঁজে, কিন্তু
কিন্তু একটা বাচ্চা সন্ধ্যার সময় টেবিলের গোড়ায় বোর্ড টেবিলে না বসে সে চলে গেছে, তার 9টা-10টা পর্যন্ত বাড়ি আসেনি, তার প্রতি অভিভাবকদের কোনো চিন্তা ভাবনা নাই। তাই অভিভাবকদের বলবো, আপনার সন্তানের প্রতি লক্ষ্য করেন, আপনাদের পরিবার ঠেকান, মানে দেশ ঠেকান, আমাদের ইউনিয়নটা একটা মডেল ইউনিয়ন ভাবে অবস্থিত করেন। দাদা, আপনার কাছে আমার একটু জানা ছিল যে আপনি মাদকের কথা বললেন, এটা কি মাদক সেবন, মাদক বিক্রি না মাদক ব্যবসা? মাদক সেবন আমাদের ইউনিয়নে তো আছে, তবে আগের চেয়ে অনেক কম, কিন্তু আমাদের রুট ব্যবহার হয়, এটা বর্ডারের রুট যশোর শহর পর্যন্ত, এই জন্য মাদকের মানে ইউনিয়নটা এই রুটটা চলে গেছে। এই জন্য রুটটা যদি প্রশাসন দিক নির্দেশনা দিয়ে বা তাদের দায়িত্বে যদি বন্ধ করা হতো, তা আমাদের মাদক মুক্ত ইউনিয়ন উপহার পেতাম আমরা। মানে আমরা প্রায়শই দেখি যে বিকাল হলে 2-3 মোটরসাইকেলে করে ইয়াং ছেলেপেলে শহর থেকে বা শহরতলি থেকে এই রাস্তা দিয়ে অনেক দূরে যায় আর কি। মানে এরা কোথায় যায়? এরা যায় শহরে, সবাই বর্ডারে যায়, বর্ডার থেকে মাদক মানে বহন করে শহরে যায়। এই জন্য প্রশাসনের প্রতি আমার আকুল আবেদন যে আপনারা আমাদের এই মানে রুটটা যাতে ব্যবহার না করতে পারে এবং মাদক মুক্ত ইউনিয়নে আমরা গর্বিত সন্তান হিসেবে জীবনযাপন করতে পারি, এটাও আপনাদের কাছে জোর দাবি থাকবে। ধন্যবাদ দাদা, আপনার কাছে আমরা পরে আবার আসবো। এই পর্যায়ে আমি আমাদের আরেকজন উপস্থিত আছে, সাদাত হোসেন, আমরা তার কাছে যাব। আপনার কাছে মানে আমার জানতে চাওয়া যে আপনার দৃষ্টিতে, আপনি যেহেতু তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে এখানে উপস্থিত হয়েছেন, মানে আপনার দৃষ্টিতে আরবপুর ইউনিয়নের কি সমস্যা পরিলক্ষিত হচ্ছে বা আপনি কি দেখছেন যে আরবপুর ইউনিয়নের সমস্যা কি কি আছে? সমস্যা দেখছি আগে সে ইদানিং আমাদের যে মাঠান যে ধানি ভুঁই, সে ধানি ভুঁই আর ধানি ভুঁই নেই, চারিদিকে পুলাট এবং মাঠের মাঝখানে দেখি মাটির ডিবে, সাইকেলে করে লোকে যাচ্ছে, মোটর সাইকেলে যাচ্ছে, আড্ডা দিচ্ছে। আমাদের সেই ধান ক্ষেত আর নেই, এখন হয়ে গেছে পুলাট ক্ষেত। আমরা চাচ্ছি যে আরবপুর ইউনিয়নটা আমরা পুলাট ক্ষেত চাচ্ছি না, আমরা ধান ক্ষেত চাচ্ছি। আপনার হচ্ছে শস্য নাই, মুসুরি নাই, ধান করতে পারছে না, যাদের ডিপ আছে তারা পানি দিতে পারছে না, এই পুলাটের কারণে তারা আবাদ ঠিক মতো করতে পারছে না। আমরা চাচ্ছি যে দিন গেলে যে জনসংখ্যা বাড়ছে, কিন্তু আমাদের যে খাদ্যশস্য আমাদের বাড়তেছে না, তাহলে আমাদের যে উৎপাদন যদি না বাড়ে, তাহলে আমাদের হচ্ছে উন্নয়ন কিভাবে হবে? আমরা ছোটকালে দেখেছি সরষের তেল 80 টাকা 100 টাকা কেজি, সেই সরষের তেল এখন 200 টাকার উপরে চলে গেছে। 250 টাকা করে সরষের তেল আমাদের কিনে মাখতে হচ্ছে, খাতে হচ্ছে। কিন্তু আমরা তো আগে দেখতাম আমাদের সারা মাঠে শস্যর ফুলে, আমরা হচ্ছে বিকালবেলায় স্কুল বন্ধ থাকতো, আমরা যাই ওই শস্য ফুলে যাই এসে খেলা করতাম, ছবি তুলতাম। এখন যে শস্য ফুল নেই, এখনকে যে আমাদের বাচ্চা কাচ্চারা যে শস্য ফুলের যে গ্রান্ডা, শস্য শ্যামল যে ক্ষেত, এগুলো আর দেখতে পাচ্ছে না। এরা এখন দেখতেছে কি যে ওই সব ফুলাট অনুযায়ী ওই খেলাধুলো তো করতে পারতেছে না, জায়গা নেই, ওই বাইরের লোকজন এসে ওই ফুলাটে আড্ডা দিচ্ছে, তাই দেখতেছে। মানে এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি, মানে কি করলে এই জিনিসটা? সরকারের কাছে আমার আবেদন যে পুলাটটা যদি আমাদের চাষি ভুঁইগুলো যদি বাঁচানো যায়, পুলাট যেখানে পরিকৃত জেনে এলো ফসল হয় না, আবাদ হয় না, সেই সব জায়গায় এলো আপনি পুলাট করুন। জেনে এলো ডাঙা গর্ত আছে, সেসব জায়গায় মাছও হয় না, সেসব জায়গা ভরট করে আপনারা হচ্ছে পুলাট বানান। কিন্তু চাষি ভুঁইগুলো হচ্ছে পুলাট না করাই আমাদের জন্য ভালো, কারণ জনসংখ্যা বাড়ছে কিন্তু খাদ্যশস্যর কোনো উপাদানে হলো যে খাদ্যশস্য যে উৎপাদন হবে, সেই উৎপাদনের ঘাটতিটা নাই, প্রচুর ঘাটতি, যে উৎপাদনটা হচ্ছে না, কারণ উৎপাদনের জায়গা তো আপনার পুলাট হয়ে যাচ্ছে, তাহলে উৎপাদনটা হবে কি করে? ধন্যবাদ সাদাত হোসেন। আসলে উনি বলছিলেন যে কৃষি জমিতে যে পরিমাণ প্লট আকারে বিক্রি হয়ে যাচ্ছে, যেখানে আবাসন গড়ে উঠছে, আসলে আবাসিক এলাকায় আবাসন হোক, এটা তার বক্তব্য ছিল। কৃষি জমি রক্ষা করা এবং যাতে চাষ উপযোগী যে কৃষি জমি আছে সেগুলো যাতে টিকে থাকে এবং যাতে উৎপাদন বাড়ে, আমাদের বিভিন্ন অর্থকারী ফসল উৎপাদন হয়, সেই দৃষ্টিকোণ থেকে সাদাত হোসেন সেটা বলছিলেন। আমরা তার কাছে আবার আসবো। আমাদের মাঝে একজন শিক্ষক উপস্থিত আছেন, জনাব মুক্তার হোসেন। উনি একজন শিক্ষক বা ক্রীড়া ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে আমরা জেলা পর্যায়ে অনেক সময় প্রতিদ্বন্দ্বিতা করে আরবপুর ইউনিয়নের অনেক ঐতিহ্য এবং সুনাম ছিল। সেই জায়গায় যে শহর এবং গ্রামের মধ্যে যে শিক্ষা নিয়ে যে বিভাজন আছে, আরবপুর ইউনিয়নের শিক্ষার অবস্থাকে আমরা একটু জানতে চাই আপনার কাছে। আসলে শিক্ষা একটি সার্বজনীন বিষয়। এটা স্থানীয়ভাবে যেমন একটা প্রভাব আছে, জাতীয় পর্যায়ে একটা প্রভাব আছে। বিগত দিনে আসলে শিক্ষা যথেষ্ট
গুণগত শিক্ষার বিষয়ে কারিকুলামের বিষয়ে অনেকের আপত্তি ছিল। তারপরেও আপনি যদি গুণগত শিক্ষার কথা চিন্তা করেন তাহলে শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে জাতীয়করণ করতে হবে। আমাদের প্রাথমিক বিদ্যালয় থেকে যে শিক্ষার্থীরা আমাদের মাধ্যমিক বিদ্যালয়ে এসে ভর্তি হয় এরা কিন্তু এসএসসি পর্যন্ত যায় না বিভিন্ন কারণে। এই যে এখানে আলোচনায় আসছে যে মাদকাসক্তি একটা সমস্যা, রাজনৈতিক একটা সমস্যা, তারপর আছে কিশোর গ্যাং, এগুলো বিভিন্ন সমস্যার কারণে আসলে শিক্ষার্থীরা ওই পর্যন্ত যেতে পারে না। বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে তারা শিক্ষাকালীন সময়ে জড়িয়ে যায়। এর ফলে এখানে আরেকটা বিষয় আছে, আমাদের অভিভাবকরা দরিদ্র এবং তারা অসচেতন। এই অসচেতনতার কারণে আসলে এখানে তিমির দা যে কথা বললো যে তার সন্তান কোথায় যায় পিতামাতা আসলে খোঁজ নেয় না। তা আমাদের সকলের উচিত যে একটা সুন্দর আমাদের ইউনিয়নটা যদি আমরা আমাদের ভাবি, স্কুলটা যদি আমাদের ভাবি, সমাজটাকে যদি আমাদের ভাবি, তা আমাদের যে সমস্ত অসঙ্গতিগুলো আছে, অসামাজিক কার্যকলাপ আছে, মাদকাসক্ত, ইভটিজিং, এই সমস্ত কার্যকলাপ রাষ্ট্রীয়ভাবে এবং স্থানীয় সচেতনতার মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি, একজন ভালো জনপ্রতিনিধি, সচেতন জনপ্রতিনিধি যদি আমরা পাই স্থানীয়ভাবে, স্থানীয় সরকারে, তাহলে আমরা দেখা যাচ্ছে তাদের সাথে নিয়ে এই সমস্ত বিষয় মোকাবেলা করা সম্ভব। এবং শিক্ষাকে যদি আপনি অগ্রাধিকার দেন তাহলে শিক্ষাকে সকল ক্ষেত্রে সকলের মানে শিক্ষা বান্ধব একটা পরিবেশ তৈরি করতে হবে। শিক্ষার্থীরা যেন ড্রপ আউট না হয়ে যায়, শিক্ষার্থীরা যেন কাজের ভিড়ে না যায়, যদি কেউ কাজে যায় তাদের জন্য কারিকুলাম চেঞ্জ করে বা যে কারিগরি যে বৃত্তিমূলক যে শিক্ষা আছে সেই শিক্ষা ব্যবস্থা যদি আমরা ভর্তি করতে পারি তাহলে দেখা যাচ্ছে তারা বা চালু করতে পারে। যেমন মুক্তেশ্বরী মাধ্যমিক বিদ্যালয়ের দুইটা ক্যাটাগরিতে আপনার দুইটা সাবজেক্টে ভোকেশনাল শাখা আছে, ওইখানে কিন্তু তাদের কর্মের মাধ্যমে কর্মকালীন সময় তারা কিন্তু পড়ালেখা চালিয়ে যেতে পারে। সার্বিক বিষয়ে যদি আমরা এভাবে চিন্তা করি যেটা শিক্ষাবান্ধব পরিবেশ, তাহলে এটা সম্ভব। আমরা যতদূর জানি যে আরো ইউনিয়নে কোনো কলেজ নেই, মানে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সেটা বাধা কিনা আপনি আমাদের অবশ্যই আমাদের দীর্ঘদিনে বিভিন্ন ব্যক্তিবর্গ বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছে এই ইউনিয়নে একটা কলেজ করা যায় কিনা। আমাদের আসলে এই ইউনিয়নের ভিতরে কোনো কলেজ নেই। আমাদের শিক্ষার্থীরা বিশেষ করে ছেলেমেয়েরা, মেয়েদের ক্ষেত্রে এটা একটা বাধা। মেয়েদের বা পিতামাতা চিন্তা করে শহরের স্কুলে পাঠাবো, ওইখানে কোনো নিরাপত্তাজনিত সমস্যা বা তার যাওয়া আসার পথে সমস্যা, ভাড়ার সমস্যা, আর্থিক সমস্যা, বিভিন্ন কারণে তারা মেয়েদের চাই অল্প বয়সেই এসএসসি পাস করার পরে বিয়ে দিতে। যদি আমাদের মুক্তেশ্বরী স্কুলের আশপাশে বা ইউনিয়নের সেন্ট্রাল পয়েন্টে যদি একটা কলেজ করা যায়, হ্যাঁ, তাহলে একটা সুন্দর একটা পরিবেশ হবে। তারপর আমাদের এখানে মানসম্মত কোনো মাদ্রাসা নেই, এখানে আলিয়া মাদ্রাসা বা এই জাতীয় মাদ্রাসা নেই, না থাকার কারণে কিন্তু আমাদের ধর্মীয় শিক্ষাও অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত। এই যে আমরা মাদকাসক্ত বলি, যে আসলে ধর্মীয় শিক্ষা যদি যে ধর্মের লোক না, ধর্মীয় শিক্ষা যদি তার ভিতরে থাকে তাহলে সে অবশ্যই মূল্যবোধ তৈরি হয়, সামাজিক মূল্যবোধ তৈরি হয় এবং সে মাদক থেকে দূরে থাকে। আমরা আপনার কাছে পরে আবার আসবো। আমাদের মাঝে একজন নারী প্রতিনিধি উপস্থিত আছেন, যেন ফাতিমা বেগম। আমরা তার কাছে জানতে পারবো, মুক্তার ভাই যেটা বলছিলেন যে শিক্ষক হিসেবে যে নারী শিক্ষার্থীরা মানে সামাজিক নিরাপত্তা কিংবা দারিদ্রতা এইসবের কারণে যে ড্রপ আউট হয়ে যাচ্ছে বা মানে শিক্ষা থেকে পিছিয়ে যাচ্ছে, মানে সেই সব ক্ষেত্রে আরবপুর ইউনিয়নের মেয়েদের অবস্থান কি যদি আপনি একটু বলতেন। আসলে কি, যদি আপনি উন্নতি চান তাহলে স্থানীয়ভাবেই হোক আর মানে দেশ পর্যায়ে হোক আপনার নারী পুরুষের সমান। তাহলে আমাদের যদি স্থানীয় পর্যায়ে উন্নতি চাই, তাও পুরুষের সমান নারী তাদেরও উন্নতি করতে হবে, না তো আমাদের স্থানীয়ভাবে উন্নতি আসবে না। কাউকে পিছিয়ে রেখে উন্নতি করা সম্ভব না। এই জন্য আমাদের নারীদের ভিতরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমাদের যে মেয়েরা অনেক সময় কি হয়, ইভটিজিংয়ের শিকার হয়, ফলে বাবা মা অনেক সময় বিরক্ত হয়ে কি করে, মেয়েকে বিবাহ দেয়। বিবাহ দেওয়ার ফলে অল্প বয়সে যখন বিবাহ দেয় তখন মেয়েটা শ্বশুর বাড়ি যায়, যখন একটা বাচ্চা হয় তার স্বাস্থ্যের হানি ঘটে, মৃত্যুর মুখে অনেক সময় পতিত হয়। অনেক সময় কি হয়, ছেলেরা মানে তালাক দিয়ে দেয়, তখন কি হয়, বাবার বাড়িতে এসে আবার বোঝা হয়ে দাঁড়ায়। এটা না করে যদি আমরা সচেতন হই, আমরা আমাদের পরিবারকে, আমাদের গার্ডিয়ানকে আমরা সচেতন করতে পারি, শিক্ষিত করতে পারি শিক্ষায়, তাহলে আমাদের এই সমস্যা হবে না। এই সমস্যা থেকে আমরা উত্তরণ হয়ে আসতে পারবো। আর আমাদের ইভটিজিংয়ের কারণটাই আমাদের হলো বেপর্দা। আমরা যদি সামাজিকভাবে সবাই পর্দাশীল হই, আমরা যদি আমাদের ধর্মীয় জ্ঞান থাকে, তাহলে কিন্তু এটা হয় না।
আমরা চাইবো আমাদের মানে গার্ডিয়ানদের ভিতরে সচেতনতা বৃদ্ধি করতে, যে একটা দেশের উন্নতি, সমাজের উন্নতি, স্থানীয়ভাবে উন্নতি, সব কিছুর উন্নতির মূল হলো শিক্ষা। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। এখন আমরা যদি শুধু পুরুষদের শিক্ষার ব্যাপারে ভাবি তাহলে হবে না। দেশের উন্নতি করতে হোক আর স্থানীয়ভাবে করে পরিবারের হোক, আমাদের মেয়েদের শিক্ষিত করতে হবে। তাদেরকেও শিক্ষায় শিক্ষিত করলে দেশও বাঁচবে, আমরা স্থানীয়ভাবে পরিবার বাঁচবে, সবাই বাঁচবে। কারণ একটা সংসারে পুরুষই শুধু সব কিছু মেনটেন করে, একটা মহিলার অনেক দায়িত্ব থাকে। একটা সন্তানের পিছনে একটা মায়ের সবচেয়ে বেশি ভূমিকা। নেপোলিয়ন বলেছে, যদি আমাকে একটা শিক্ষিত মা দেন তাহলে আমি একটা শিক্ষিত জাতি দেবো। কথাটা যথার্থই সত্য। যদি একটা পরিবারে 5টা বাচ্চা থেকে 5টা বাচ্চাকে যদি শিক্ষিত করা যায় তাহলে সেই পরিবার কিন্তু উন্নত। মানে আমি আপনার সাথে সহমত পোষণ করে আমার একটা জিনিস জানা গিয়েছিল যে আপনি শিক্ষা ক্ষেত্রের কথা বলছেন, কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ডেও কিন্তু নারীদের সম্পৃক্ত হওয়া দরকার উন্নয়নের জন্য। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের ইউনিয়নের নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে কি অবস্থা? আমাদের আসলে মানে নারীরা অবহেলিত, লাঞ্ছিত, তারা কোনো সুযোগ সুবিধা পায় না। আমাদের যদি স্থানীয়ভাবে যেমন কুটির শিল্প বলেন, হাতের কাজ করে, তারা যদি বিনা সুদে বিনা লাভে যদি কিছু ঋণ পায় তারা কিন্তু অনেকটা এগিয়ে যাবে। অনেক আছে কুটির শিল্প করে, ধরেন কিছু সেলাই করে কাজ, আবার যে কাঁথা সেলাই করে, তারপরে কুচি দিয়ে ব্যাগ তৈরি করে, তাদেরকে যদি আমরা বিনা সুদে কিছু ঋণ দিতে পারি তাহলে তারা কাজ করে তাদের মানে পরিবারের জন্য অনেক উন্নতি করতে পারে। অনেক সময় আছে অনেক পরিবার হলেও দরিদ্র, তারা টাকার অভাবে স্কুলে বাচ্চাদের পাঠাতে পারে না। একা বা এখন যে বর্তমান সমাজ, সেখানে শুধু বাবার আয় দিয়ে সংসার চলছে না। মায়েরাও যদি কিছু করতে পারে, তারাও যদি পরিবারে যেমন যে গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো যদি আমাদের সরকার থেকে আমরা কিছু স্থানীয়ভাবে এসে আমরা যদি বিনা লাভে বিনা এতে তাদেরকে কিছু ঋণ দিতে পারি, এগুলো কিন্তু আমাদের পরিবারের জন্য অনেক উপকার, অনেক কিছু। ধন্যবাদ। আসলে আপা যেটা বলছিলেন, উনি ওনার সারমর্ম হচ্ছে যে নারীদেরকে উদ্যোক্তা হিসেবে বিকাশ ঘটানো এবং তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড যদি পুরুষের পাশাপাশি তুলে আনা যায় তাহলে একটি সংসারে যেরকম অর্থনৈতিক উন্নয়ন হবে, সাথে সাথে সমাজ এবং দেশও এগিয়ে যাবে। ধন্যবাদ আপা, আপনার কাছে আমরা আবার আসবো। আমরা এই পর্যায়ে যাবো জনাব সাইদ হাসান কাটু ভাই। উনি একজন সাবেক জনপ্রতিনিধি এবং এই মানুষ জনসেবায় মানে উনি ওনার জীবনটাকে উৎসর্গ করেছেন এবং এটাই জনসেবাই তার ধ্যান জ্ঞান। আমরা তার কাছে জানতে চাইবো যে সবাই যে সমস্যাগুলোর কথা বললেন, এই সমস্যাগুলো আসলে জাতীয় পর্যায়ে অনেক বরাদ্দ থাকে বা জাতীয় পর্যায়ে অনেক নীতিমালা থাকে, সেটা যখন স্থানীয় পর্যায়ে আসে সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো সমাধান করার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ বা যারা স্থানীয় জনপ্রতিনিধিরা যারা থাকেন তাদেরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তো আরবপুর ইউনিয়নের যে সাধারণ মানুষের যে দাবি বা যে প্রত্যাশা, যেরকম রাস্তাঘাট, নদী, শিক্ষা, কৃষি জমি রক্ষা কিংবা নারীদের লেখাপড়া, সুরক্ষা, নিরাপত্তা, এই সার্বিক বিষয়ে আসলে আপনি কি মনে করেন যে স্থানীয় যে পরিষদ, আমাদের স্থানীয় সরকার যেটা আছে, সেই ক্ষেত্রে তাদের আসলে করণীয় কি আছে বা তারা এই জায়গাগুলো কিভাবে মানে মানুষের সেবায়, জনকল্যাণে তারা কাজ করতে পারে? ধন্যবাদ ছোট ভাই আরিফ। তো ইউনিয়নে যে বরাদ্দ আসে এখানে আসলে রাজনৈতিক একটা প্রভাব থাকে, স্থানীয় প্রতিনিধিদের সৎ যোগ্যতার একটা বিষয় আছে এবং তারা নিজস্ব দলীয়করণ এবং আত্মীয়করণের বিষয়টা এ করে। প্রকৃত দরিদ্র মানুষের মাঝে যদি এই নাগরিক সেবাটা দিত, যদি যেমন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, তারপরে হচ্ছে আপনার ওই সার বীজ, কৃষকদের যে আমাদের মূল অর্থনীতি যে কৃষি অর্থনীতি, কৃষকদের সঙ্গে যে হচ্ছে সার বীজ নিয়ে যে হচ্ছে ভেজাল করা হয়, প্রতারণা করা হয়, এই বিষয়গুলো আসলে আমাদের কিছু করার থাকে না। এই জন্য ইউনিয়ন পরিষদে জনগণ দ্বারা নির্বাচিত যারা থাকে তারা কিন্তু তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করে এবং রাজনৈতিক প্রতিকূলতা তো আছেই। মানে আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনি কি আসলে বলতে চাচ্ছেন যে যখন বরাদ্দ দেওয়া হয়, যারা সুবিধাভোগীর যে তালিকা করা হয়, সেই তালিকার ক্ষেত্রেও কি কোনো বৈষম্য থাকে, দলীয়করণ, পরিস্থিতিকরণ, যার কারণে কি প্রকৃত যারা সুবিধাভোগী বা যারা পাওয়ার উপযুক্ত তারা কি বাদ পড়ে যায়? হ্যাঁ, অনেক ক্ষেত্রে তারা বাদ পড়ে যায়। অনেক সময় স্থানীয় জনপ্রতিনিধিদের হচ্ছে আপনার ওই এটা যে বিষয়টা বলে যে ওই নিজের লোককে বরাদ্দ দেওয়া, নিজের লোককে কাছে টেনে নেওয়া, এই যে বিষয়গুলো থাকে, সমবন্টন, দরিদ্র মানুষের যে তালিকা, সেই মুখক এটা থাকে না।
তো এই সব ক্ষেত্রে ধরেন এই সমস্যাগুলো ধরেন এখন টিসিবি বা সরকারি যেসব সহযোগিতাগুলো আছে, মানে অনেক সময় গৃহ ঋণ বা এই ধরনের যে সুবিধাগুলো কৃষি ক্ষেত্রে বা শিক্ষা ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে যে সরকারি যে অনুদান বা সহযোগিতা যেগুলো থাকে, এইগুলো যদি সঠিক জায়গায় মানে সঠিক মানুষের মধ্যে বন্টন করা যেতে তাহলে করণীয় কি? নাগরিক হিসাবে মানে নাগরিকদের করণীয় কি? বরাদ্দটা অপ্রতুল আসলে, চাহিদাটা অনেক কিন্তু বরাদ্দ অপ্রতুল। তারপরেও হচ্ছে যে কথাটা আমি বললাম যে বন্টনটা যদি সঠিক হতো। বন্টনটা সঠিক হলে আরো একটু এ হতো, ভালো হতো এবং সামাজিক নিরাপত্তাটা বাড়তো। যদি সামাজিক নিরাপত্তা বেড়ে যেত তাহলে কিন্তু ইউনিয়নের সামগ্রিকভাবে উন্নয়ন হয়ে যেত। ইউনিয়ন পরিষদে স্থানীয় জনপ্রতিনিধিদের যে বিষয়টা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, তারপরে মানব সেবার যে ইয়েটা, এই বিষয়গুলো আরো অনেক ভালো হতো। আমরা শুনছিলাম যে নাগরিক সেবার ক্ষেত্রে যে আরুপুর ইউনিয়নের কি অবস্থা এবং সেখানে কোন কোন জায়গায় প্রতিবন্ধকতা বা বাধা আছে। আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা আবার যারা আমাদের আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের কাছে আমরা আবার সম্পূরক তাদের তো আরো কিছু বলার আছে কিনা। অবশ্যই আছে। আমাদের এই নদী পরিষ্কার করার দাবি জানাই, সামনে পাটাগুলো উঠিয়ে দেওয়ার দাবি জানাই। সামনে পাটাগুলো উঠিয়ে দিলে এই কচুরিপাড়া বের হয়ে যাবে, বের হয়ে গেলে এখানে আবাদ, মাছের আবাদটা ভালোভাবে করা হবে। এই আছে এই দাবি। আর আমাদের এই রাস্তা, যে রাস্তার কথা আমি বলেছি, আমাদের এই গ্রামের ভিতর থেকে আরেকটা রাস্তা ঠিক একই কাজায় ওই অবস্থায় ভাঙচুর অবস্থায় আছে। তো এই দুটো রাস্তা যাতে হয় পিস হয়, এইটা দাবি হয়ে যাচ্ছে। দাদা, আমি ইউনিয়নের উন্নয়নের ব্যাপার একটাই বলতে চাই যে আমাদের ইউনিয়নে একটা ভালো খেলার মাঠ নাই। এই খেলার মাঠ থাকলে মাদক মুক্ত অনেকটাই কমে যেত, যুবকরা খেলা করতে পারতো আর মাদকের প্রতি কোনো আসক্ত থাকতো না। এটা আমার একটা জোর দাবি যে স্থানীয় সরকার বা আপনার জনপ্রতিনিধি সবার কাছে আমার বিনীত অনুরোধ যে একটা সুন্দর মাঠ আমাদের উপহার দেবে আর মাদক মুক্ত ইউনিয়ন উপহার হিসেবে আমরা শান্তি ভোগ করবো, এটাই আমাদের কাম্য। আমাদের ইউনিয়ন পরিষদের আশপাশ দিয়ে মেলা সরকারি জায়গা পড়ে আছে। আমাদের ইউনিয়নে একটা মহিলা গার্লস স্কুল নেই। আমাদের মেয়েরা গার্লস স্কুল যদি একটা গার্লস স্কুল থাকতো তাহলে খুব ভালো হতো। সরকারের কাছে আবেদন জানাই যে সরকারি জায়গা অনেক পড়ে আছে, যদি আমাদের একটা স্কুল, গার্লস স্কুল যদি মহিলাদের জন্য, মেয়েদের জন্য করতো তাহলে খুব ভালো হতো। আর কৃষি জমিগুলো যদি রক্ষা করা যায় এবং যেসব বাগান হলো খানা গর্ত যেসব জায়গা পড়েছে সেগুলো ভরট করে বিক্রি করুক, কিন্তু চাষের জমি যেন ভালো থাকে। আমরা এটা হচ্ছে তাদের আবেদন জানাই যে চাষের জমিটা যেন রক্ষা করে সরকার। মুক্তার ভাই, আসলে শিক্ষার যে বিষয় আগে বলছিলাম সেটা হচ্ছে জাতীয়করণ যদি করা হয়, শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা যদি অবৈতনিক হয়ে যায়, বৃত্তিমূলক হয়, কারিগরি শিক্ষা হয়, মানসম্মত শিক্ষা হয়, তাহলে অবশ্যই জাতি এখান থেকে উপকৃত হবে। এখানে আমাদের একটা কলেজ স্থাপন যদি করা যায় তাহলে নারী শিক্ষা আরও উচ্চশিক্ষায় শিক্ষিত করা সম্ভব হবে এবং একটা মাদ্রাসা যদি ভালো একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা যায় তাহলে ধর্মীয় শিক্ষাটা আমার এই ইউনিয়নবাসীর জন্য একটা বড় পাওয়া হবে। এই ভবিষ্যতে যদি এগুলো করা যায় তাহলে অবশ্যই এই ইউনিয়নের কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা আশা করতে পারি। আপা, আসলে নারী উন্নয়নের কথা বলছি। আমাদের নারী উন্নয়ন বলতে শুধু নারীদেরকে না, আমাদের পুরুষদেরকেও আমাদের জন্য হলে দিক নির্দেশনা দিতে হবে, তাদেরও কাজ করতে হবে, তাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। আবার আমাদের যে মেয়েরা স্কুল কলেজে যায় সে যে যাতায়াত পথে তাদেরকে নিরাপত্তা দিতে হবে। মেন হলো আমাদের নিরাপত্তা। অনেক মেয়ে এই নিরাপত্তার অভাবে স্কুল কলেজ বন্ধ করে দেয়। তারপরেও আমাদের ইউনিয়নে একটা গার্লস স্কুল দরকার। যদি গার্লস স্কুল থাকে তাহলে বাপ মা নিরাপদে নিশ্চিন্তায় মেয়েদেরকে পাঠাতে পারে। আমাদের এই স্কুল নাই বলে অনেক সময় অনেক মেয়ে স্কুলে যেতে পারে না।
আর যদি আমাদের ইউনিয়নটা একটা কলেজ হয় তাহলে দেখেন শিক্ষার মান আরো বেড়ে যাবে। আমাদের শহরতলিতে যেতে একটা পরিবার থেকে অন্তত 50 থেকে 100 টাকা ভাড়া যায়। যদি ভাড়া না যায়, অনেক পরিবার চাইবে যে আমার মেয়েটাকে আমি কলেজ পাঠাই। যদি আমাদের এখানে, আমি জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে যে আমাদের এখানে একটা গার্লস স্কুল, একটা কলেজ যদি হয়, তাহলে আমার মনে হয় আমাদের আরবপুর ইউনিয়ন আরো উন্নত হবে, নারী শিক্ষার মান আরো উন্নত হবে, আরো আমাদের ইউনিয়ন মানে আরো উন্নত হবে। মেন যদি একটা ইউনিয়নের যদি আপনি সার্বিক উন্নতি কামনা করেন, তাহলে ছেলে মেয়ে উভয়ই শিক্ষার দরকার। শুধু যে ছেলেদের করবেন এটা না, সাথে সাথে মেয়েদেরকেও করতে হবে। আমরা কাটুয়ার কাছে ফিরে আসছি যে সর্বশেষ আমরা আপনার অভিব্যক্তি জানতে চাই যে আরবপুর ইউনিয়নের উন্নয়নের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? শহরতলির ইউনিয়ন হিসেবে আমাদের ইউনিয়নটা খুবই অবহেলিত। আমাদের পাশে ক্যান্টনমেন্ট, এয়ারপোর্ট, এই তারপরে যশোর জেলা শহরের সব থেকে কাছের ইউনিয়ন হিসেবে অবহেলিত ইউনিয়নের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট উন্নয়ন করতে হবে, মানুষের মানব সম্পদের উন্নয়ন করতে হবে এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। আর আর এখানকে আমাদের মূল্যবোধের একটু ঘাটতি আছে, আমাদের জনসচেতনতা বাড়াতে হবে এবং মানসিকভাবে আমাদের শহরতলিতে যে গ্রাম হিসাবে আমাদের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেগুলো আমরা পাই না এবং এখানে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক রুট হিসেবে দাদা বলেছে যে এই রুটটা হচ্ছে মাদকের চোরাচালান হয়। এই সমস্ত বিষয়তে যদি প্রশাসন নজরদারি করে তাহলে আমরা মনে করি যে আমাদের এই ইউনিয়নটা মডেল ইউনিয়ন হিসাবে প্রতিষ্ঠিত হবে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আরবপুর ইউনিয়নের উন্নয়নের প্রতিবন্ধকতা, সম্ভাবনা, সেই সব বিষয়ে আমাদের মাঝে যারা উপস্থিত ছিলেন তারা বলেছেন। আসলে শেষ হইল না শেষের মতো অবস্থা। এখানে আসলে তারা যে সমস্যাগুলো কথা বলেছেন এর বাইরেও আরও অনেক নানা ইস্যুতে, সামাজিক বিষয়ে অনেক সমস্যা এখনও হয়তো থেকে গেছে, যেটা আসলে আরও বেশি মানুষের সঙ্গে কথা বলতে গেলে হয়তো তারা তাদের মতো করে বলতেন। তো আমরা আজকের এই অনুষ্ঠান থেকে এটা আপনাদেরকে জানাতে চাই যে সামনে আসন্ন জাতীয় সংসদ ইলেকশন, জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তারা বিভিন্ন সময় এই ভোটারদের কাছে আসছেন এবং তারাও কিন্তু আমাদের যারা এখানে আমাদের উপস্থিত ছিলেন তাদের মতো করে প্রত্যেক ভোটাররাও কিন্তু আরবপুর ইউনিয়নের সমস্যাগুলো তাদের কাছে বলছেন। সেই সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য তাদের কাছে দাবি জানাচ্ছেন এবং ভোটাররা প্রত্যাশা করছেন যারা তাদের দাবি পূরণ করবেন, হয়তো ম্যান্ডেটের মাধ্যমে তাদেরকে তারা জয়যুক্ত করবেন। সুপ্রিয় দর্শক, আপনারা তখন শুনছিলেন আরবপুর ইউনিয়নের উন্নয়নের প্রতিবন্ধকতা, কোথায় সমস্যা, সমাধানের উপায় এবং সম্ভাবনা নিয়ে আমাদের সাথে কথা বলেছেন আরবপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আজকে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন। তাদের প্রতি গ্রামের কাগজের পক্ষ থেকে কৃতজ্ঞতা। আসলে এইটাই শেষ কথা নয়, আমরা এই জনপদের মাধ্যমে প্রত্যেকটা জনপদের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরতে চাই। বিশেষ করে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বিভিন্ন প্রার্থীরা মাঠে আসছেন এবং ভোটারদের সঙ্গে দেখা করছেন এবং যারা এখানে উপস্থিত আছেন বিশেষ করে ভোটাররা, তারা প্রার্থীদের কাছে তাদের এই সমস্যাগুলোর কথা বলছেন এবং সমস্যার সমাধানে তাদের কাছে দাবি জানাচ্ছেন এবং অধিকাংশ ভোটারের প্রত্যাশা এই সমস্যার যদি যারাই সমাধান করবেন হয়তো আগামীতে তারাই ভোটে জয়যুক্ত হবেন এবং সাধারণ ভোটাররা প্রত্যাশা করছেন তাদের সমস্যার যারা সমাধান করবেন, যারা তাদের পাশে থাকবেন ভোটের মাঠে হয়তো তারাও সেই প্রার্থী বা সেই প্রার্থীর সঙ্গেই তারা থাকবেন, এমনটাই মনে করছেন সাধারণ ভোটাররা। আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো জনপদে, সেই জনপদের সমস্যা এবং তাদের সমস্যার সমাধানে করণীয় এবং সম্ভাবনা নিয়ে কথা বলবো আমরা অন্য কোনো জনপদে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, গ্রামের কাগজের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।